আসসালামু আলাইকুম। আজ ৮ অক্টোবর ২০২৫ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টাকে মিনতি করে চিঠি লিখলেন মোদির বন্ধু, যা চাইছেন তিনি। হাসিনার কর্মচারীর দায়ে দোষী হলেন প্রধান উপদেষ্টা। তারেক রহমানের বক্তব্যের ভুল তথ্য শুধরে দিল টিআইবি। এবার বিস্তারিত। বকেয়া টাকা দ্রুত পরিশোধ করতে প্রধান উপদেষ্টার কাছে আকুতি মিনতি করে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। প্রথমবারের মতো পাঠানো চিঠিতে বকেয়া আদায়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাওয়া হয়েছে। বকেয়া টাকা পরিশোধে দেরি হওয়ার কারণে বিদ্যুৎ প্রকল্পের ঋণদাতা সংস্থা ও অংশীদারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হওয়ার কথা জানিয়েছেন আদানির চেয়ারম্যান। এদিকে বিষয়টি নিষ্পত্তির জন্য এরই মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আদানির চিঠি বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে। বর্তমানে বাংলাদেশের কাছে আদানির বকেয়ার পরিমাণ ৪৬৪ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৫,৭০৭ কোটি টাকা। চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আদানির বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। বকেয়া টাকা কিভাবে পরিশোধ করা হবে সেটি নিয়ে কাজ চলছে। ওই কর্মকর্তা জানান, গত জুলাইয়ে আদানির সব বকেয়া পরিশোধ করা হয়। এরপর নতুন করে এই পরিমাণ টাকা বকেয়া পড়েছে। চলতি বছরের জুন মাসে একই বছরের ৩১ মার্চ পর্যন্ত আদানি পাওয়ারের বকেয়া ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার একসঙ্গে পরিশোধ করা হয়। তখন পর্যন্ত বাংলাদেশ থেকে আদানির পাওয়া সবচেয়ে বড় এককালীন অর্থপ্রাপ্তি। এর আগে ভারতীয় এই কোম্পানিটি বিদ্যুতের বিল হিসেবে প্রতি মাসে বাংলাদেশ থেকে গড়ে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে পেত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান এই প্রসঙ্গে কালবেলাকে বলেন, এখন যে বকেয়া জমা হয়েছে তা লেটেস্ট। এর আগে এই বছরেই একসঙ্গে সব বকেয়া পরিশোধ করা হয়েছিল। এখন বকেয়া পরিশোধের বিষয়টি নিয়ে পিডিবি কাজ করছে। এটা নীতিগত কোনো বিষয় নয়, এন্টারপ্রাইজ লেভেলের ইস্যু। বিষয়টি নিয়ে আমরা চিন্তিত নই। গত ২৯ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টাকে লেখা চিঠিতে আদানির চেয়ারম্যান উল্লেখ করেন, আদানি পাওয়ারের গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে পিডিবির সঙ্গে চুক্তিবদ্ধ। আমরা এ পর্যন্ত প্রাপ্ত অর্থ পরিশোধের বিষয়টি স্বীকার ও প্রশংসা করি, বিশেষ করে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পরিশোধিত অর্থ, যা আমাদের বকেয়া স্থিতি আংশিকভাবে কমাতে সাহায্য করেছে। একইভাবে জ্বালানি ও খুচরা যন্ত্রাংশ সংগ্রহের সঙ্গে সম্পর্কিত আমাদের অন্য সংস্থানগুলো পরিচালনায় কষ্ট লাঘব করতেও সাহায্য করেছে। পিডিবির কাছ থেকে ৪৬৪ মিলিয়ন মার্কিন ডলারের পাওনা দ্রুত নিষ্পত্তির সুবিধার্থে আমি প্রধান উপদেষ্টার মূল্যবান হস্তক্ষেপ আন্তরিকভাবে কামনা করছি। আমরা আমাদের অংশীদারিত্বকে আরও জোরদার করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে আগ্রহী। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলেই সরকারের বিশেষ সুবিধাপ্রাপ্ত ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তি বাতিলের দাবি ওঠে। ব্যাপক সমালোচনার পর সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় পর্যালোচনা কমিটি গঠন করেছে। এই কমিটি আদানির চুক্তি এবং পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে খোলা টেন্ডার ছাড়াই স্বাক্ষরিত আরও ৭টি বড় বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পুনর্মূল্যায়ন করেছে। পরে পর্যালোচনা কমিটি আদানির চুক্তি আন্তর্জাতিক চুক্তি হওয়ার কারণে পিডিবিকে সিঙ্গাপুর আন্তর্জাতিক সালিশ কেন্দ্রের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে। চাকুরি দেওয়ার আশ্বাসে প্রতারণা করার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা, বর্তমানে প্রধান উপদেষ্টা দপ্তরের এসএসএফ এর অফিস স্টাফ মোহাম্মদ ইমরানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র বলেন, বর্তমানে আসামি শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার দপ্তরে এসএসএফ এর ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। তবে প্রতারণা করার সময় আসামি নিজেকে এসএসএফ এর কর্মকর্তা দাবি করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস সহায়ক পদে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪.৫ লাখ টাকা নেন আসামি। পরে বাদী সুভাষ মালো আসামির কাছে চাকুরি চাইলে বিভিন্নভাবে ঘোরাতে থাকেন। আসামির কাছে বাদীর পাওনা টাকা ফেরত চাইলেও বিভিন্ন রকমের টালবাহানা করতে থাকেন এবং প্রাণনাশের হুমকি দেন।
2023 সালের 26 সেপ্টেম্বর বাদীর পাওনা টাকা ফেরত চেয়ে আসামির কাছে 7 দিনের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। লিগ্যাল নোটিশ পাঠানোর পরও আসামি টাকা ফেরত দেননি। এরপর বাদী সংশ্লিষ্ট আদালতে আসামির বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং প্রতারণা অভিযোগে মামলা করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগ বিষয়ে তদন্ত করে তেজগাঁও থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। 2024 সালের 14 ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অপরাধের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন তেজগাঁও থানার উপপরিদর্শক মোহাম্মদ মমতাজ উদ্দিন। পরে আদালত এই প্রতিবেদন আমলে গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। আসামি আদালতে উপস্থিত না হওয়ায় গত বছরের 11 সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই গ্রেপ্তারি পরোয়ানা মূলে চলতি বছরের গত 14 আগস্ট আসামি গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের 3 দিন পর আসামিকে বাদীর সঙ্গে আপোষের শর্তে জামিন মঞ্জুর করেন। তবে উভয় পক্ষের মধ্যে আপোষ না হওয়ায় মঙ্গলবার আদালত আসামির জামিন বাতিলের নির্দেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিশ্লেষকরা বলছেন, হাসিনা আমলের কর্মকর্তা কর্মচারীদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে না সরানোর কারণে এমন ঘটনা ঘটল। কারণ হিসেবে তারা বলছেন, অভিযুক্ত ব্যক্তির অপকর্মটি হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন। আগেই অপসারিত হলে এখন এরকম দায় নিতে হতো না প্রধান উপদেষ্টার কার্যালয়কে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, সাংবিধানিক আদেশে গণভোটের পরামর্শ, ব্যালটে থাকবে 2 প্রশ্ন। প্রতিবেদনে বলা হয়, অধ্যাদেশ নয়, সাংবিধানিক আদেশের মাধ্যমে গণভোট আয়োজনের পরামর্শ দিয়েছে ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেল। আর গণভোটের ব্যালটে 2টি প্রশ্ন রেখে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট বিতর্ক এড়ানো সম্ভব বলে মনে করছেন তারা। একটি প্রশ্ন থাকবে, যেসব সংস্কারে ঐকমত্য হয়েছে সেগুলো জনগণ অনুমোদন করে কিনা। আরেকটি প্রশ্ন থাকবে, যেসব সংস্কারে নোট অব ডিসেন্ট রয়েছে সেগুলো জনগণ চায় কিনা। কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সমকালকে বলেন, নানা পরামর্শ এলেও সিদ্ধান্ত হয়নি। গত রোববার সংলাপে বিএনপি গণভোটে একমত হয়। কমিশনের প্রস্তাব অনুযায়ী দলটি নির্বাচনের দিন গণভোট চায়। জামায়াত সাংবিধানিক আদেশে জুলাই সনদ কার্যকরের পর নির্বাচনের আগে গণভোট চায়। সংস্কারের 84 সিদ্ধান্তের 73টিতে প্রায় সব দল একমত হয়েছে। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকা, রাষ্ট্রপতিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষমতা দেওয়া, প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণমুক্ত কমিটির মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে নিয়োগ সহ 9টি সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। দলটি বলছে, নোট অব ডিসেন্ট জুলাই সনদের অংশ। যে দলের যে সংস্কারে আপত্তি রয়েছে তারা সংসদ নির্বাচনে জয়ী হলে সেগুলো কার্যকরের বাধ্যবাধকতা থাকবে না। এমন বিধান রেখেই গণভোট হতে হবে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ উল্লেখযোগ্য কয়েকটি দলের অবস্থান হল, জুলাই সনদে থাকা 84 প্রস্তাবকে একটি প্যাকেজ বিবেচনা করে গণভোট হতে হবে। জনগণ সনদ অনুমোদন করলে উচ্চকক্ষে পিআর সহ সব সংস্কার কার্যকরে বাধ্য থাকবে পরবর্তী সংসদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে যে সাক্ষাৎকার দেন তা প্রতিবেদন আকারে প্রকাশের সময় দুর্নীতির একটি সূচকে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। গত সোমবার তারেক রহমানের সাক্ষাৎকার প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস এফটি। সেখানে এক জায়গায় উল্লেখ করা হয়, বিএনপির আগের আমলে অর্থাৎ 2001 থেকে 2006 বাংলাদেশ টানা 5 বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তালিকায় ছিল। এই বিষয়ে টিআইবি জানিয়েছে, এটি তথ্যগত ভুল এবং বেশ কিছু বাংলাদেশি সংবাদ মাধ্যমেও তা একইভাবে ছাপানো হয়েছে। এ বিষয়ে টিআইবির ব্যাখ্যায় বলা হয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের দুর্নীতির ধারণা সূচক সিপিআই অনুযায়ী 1995 সাল থেকে প্রকাশ করে আসছে। এতে বাংলাদেশকে প্রথমে অন্তর্ভুক্ত করা হয় 2001 সালে। যে সময় জরিপকৃত সব দেশের মধ্যে সবচেয়ে কম স্কোর ছিল বাংলাদেশের। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। এরপর 4 বছর টানা বাংলাদেশ সূচকের সর্বনিম্ন স্কোর করে, যখন 2002 থেকে 2005 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার। সুতরাং এফটি যে বলেছে বাংলাদেশ বিএনপির আমলেই টানা 5 বছর দুর্নীতির শীর্ষে ছিল, এটি তথ্যগত ভুল। সিপিআই অনুযায়ী দুর্নীতির ধারণার মাত্রাকে 0 থেকে 100 এর স্কেলে নির্ধারণ করা হয়।
একই পদ্ধতি অনুসারে স্কেলের 0 স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বোচ্চ এবং 100 স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বনিম্ন বলে ধারণা করা হয়। অর্থাৎ স্কোর কম হওয়ার অর্থ দুর্নীতির মাত্রা বেশি। তাই এ ভুল আমলে নিয়ে টিআইবি সংশ্লিষ্ট সব পক্ষকে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের সঠিক ও নিশ্চিত তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, না হলে যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে বা এই তথ্যের ভিন্ন অর্থ দাঁড় করানো হতে পারে। টিআইবির পক্ষ থেকে ইতোমধ্যেই এই ত্রুটিপূর্ণ ও বিভ্রান্তিকর দাবির বিষয়ে এফটির সংশ্লিষ্ট সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে একটি সংশোধনী প্রকাশের অনুরোধ করা হয়েছে। আমার ছেলের দোষ কি ছিল? সে শুধু আগ্রাসন বিরোধী লেখালেখি করেছিল। এভাবেই চোখ ভেজা কণ্ঠে শহীদ আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আবরার বলেছিল, আমার রুমের আশেপাশে সবাই ছাত্রলীগের ছেলে, কেউ এলে ওরা আমাকে মারতে দেবে না। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আবরার ফাহাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা দেশের জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে প্রামাণ্যচিত্র ইউ ফেইল টু কিল আবরার ফাহাদ প্রদর্শন করা হয়। আবেগঘন বক্তব্যে বরকত উল্লাহ বলেন, সে শুধু আগ্রাসন বিরোধী লেখালেখি করেছিল। শুরুতে আমরাও জানতাম না সে এমন লিখে। পরে জানতে পেরে আমি জিজ্ঞেস করেছিলাম, তখন সে বলেছিল, আমি খারাপ কিছু লিখি না, কেউ আমাকে কিছু বলবে না। সে আরও বলেছিল, আমার রুমের আশেপাশে সবাই ছাত্রলীগের ছেলে, কেউ এলে ওরা আমাকে মারতে দেবে না। কিন্তু আমার ছেলে যেদিন ছুটি শেষে হলে ফিরে গেল, তার পরের দিনই ছাত্রলীগের ছেলে পেলে তাকে ধরে নিয়ে নির্যাতন করে মেরে ফেলে। তিনি আরও বলেন, আমার ছেলের দোষ ছিল, সে দেশের পক্ষে লেখালেখি করেছে। দেশের ক্ষতি হচ্ছিল যেগুলোতে সে সেগুলো তুলে ধরত। তার ফেসবুকে লিখেছিল, 1947 সালের দেশভাগের পর কলকাতা বন্দর ব্যবহার না পেয়ে বাংলাদেশ গোলাপ পোর্ট চালু করে, এরপর থেকেই ইলিশ কমে যায়। সে আরও লিখেছিল, পানি চুক্তিতে ভারত আমাদের সময় মতো পানি দেয় না, অথচ আমরা বিনা শর্তে দিয়েছিলাম 1,35,000 কিউসেক পানি। এই ধরনের স্ট্যাটাসের কারণেই ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর ছেলেরা ও তার রুমমেট মিজান মিলে ওকে শিবিরের ছেলে তকমা দেয়। এই মিথ্যা অভিযোগেই ছুটি শেষে হলে ফিরে আসার পরের দিন রাত 8টা থেকে সারা রাত নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়। আবরারের বাবা আবেগ আপ্লুত হয়ে বলেন, আমার ছেলে খুব ভীত ছিল। যদি ওদের কেউ বলতো লিখবে না, তাহলে সে কখনো হলে ফিরে যেত না। কিন্তু ওরা তার কোনো কথা শোনেনি। তাকে জিজ্ঞাসা করেছিল কে কে শিবির করে, অথচ সে কোনো দলের ছিল না। যারা আমার ছেলের হত্যার সঙ্গে জড়িত ছিল, আল্লাহ তাদের বিচার করেছেন। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমার ছেলের মামলাটি আপিল বিভাগে বিচারাধীন আছে। এ বিচার যেন দ্রুত শেষ হয়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনের মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকের পরামর্শটি খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় জরুরি সেবা 999 অর্থাৎ 999 নম্বরে ফোন করে আপনি তাৎক্ষণিক কোনো ঘটনা জানাতে পারেন। এটা পুলিশ দপ্তর কর্তৃক পরিচালিত একটি সেবা। এই সেবা পাওয়ার ক্ষেত্রে আমরা এর পরিসংখ্যান যদি লক্ষ্য করি, দেখব যে ইতিবাচক একটা বিষয় রয়েছে। 100 জনের মধ্যে 60 থেকে 70 জনই বলেছেন যে জাতীয় জরুরি সেবায় কল করে আমরা যথাযথ সেবা পেয়েছি। হঠাৎ করে আপনি কোনো দুর্ঘটনার মুখে পড়লেন, কোনো অন্যায় দেখলেন, অসঙ্গতি আপনার সামনে ঘটল, তখন আপনি 999 এই নম্বরে ফোন করে বিস্তারিত ঘটনা জানাবেন। বিস্তারিত ঘটনা মানে 1-2 মিনিটের মধ্যে আপনাকে ফোন শেষ করাই ভালো। সেক্ষেত্রে আপনি ঘটনাস্থল কি ঘটেছে, কারা ঘটিয়েছে এবং ওই ঘটনাস্থলে যদি আপনি থাকেন তাহলে আপনার নাম্বার তো তারা পেয়েই গেল, আপনাকেও সহযোগিতা করতে হবে। একটা বড় বিষয় হচ্ছে যে কোনো ফোন নাম্বার থেকে বিনামূল্যে 999 এখানে কল করতে পারবেন এবং জরুরি যে কোনো পরিস্থিতির কথা জানাতে পারবেন। তাহলে আশা করা যায় অল্প কিছুক্ষণের মধ্যেই পুলিশের একটা ভালো সহযোগিতা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। মিশরে ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় যুদ্ধের অবসান ও গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণরূপে প্রত্যাহারের নিশ্চয়তা চেয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ বিষয়ে আন্তর্জাতিক নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জিম্মি মুক্তির শেষ ধাপের মধ্যেই উপত্যকা থেকে চূড়ান্তভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করতে হবে বলে দাবি তুলেছেন হামাস কর্মকর্তারা।
উল্লেখ্য, মঙ্গলবার 7 অক্টোবর মিশরের শার্ম আল শেখ শহরে দ্বিতীয় দিনের মতো পরোক্ষ আলোচনায় বসে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। এতে মধ্যস্থতাকারী হিসেবে ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের প্রতিনিধিরা। বুধবার 8 অক্টোবর তৃতীয় দিনের আলোচনায় কাতারের প্রধানমন্ত্রীরও অংশ নেওয়ার কথা রয়েছে। মিশরের রাষ্ট্রনিয়ন্ত্রিত আল কাহেরা নিউজের মতে, হামাসের শীর্ষ আলোচক খলিল আল হায়া বলেছেন, হামাস 1 সেকেন্ডের জন্য দখলদারিত্বের উপর আস্থা রাখে না। ইসরায়েলের বিরুদ্ধে আগের দুটি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, গাজায় যুদ্ধ শেষ হবে এবং পুনরায় শুরু হবে না, হামাস এর প্রকৃত গ্যারান্টি চায়। এ বিষয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিম্মি মুক্তির পর ইসরায়েল গাজায় পুনরায় হামলা করবে না বলে জানিয়েছেন তিনি। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথায় তেমন কোনো ইঙ্গিত বা নিশ্চয়তার আভাস মেলেনি। তিনি 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন আক্রমণের বার্ষিকী উপলক্ষে এক বিবৃতি প্রকাশ করেছেন, যাতে হামাসই গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের সূত্রপাত করেছিল বলে উল্লেখ করেন এবং গত 2 বছরের সংঘাতকে ইসরায়েলের অস্তিত্ব এবং ভবিষ্যতের জন্য যুদ্ধ বলে অভিহিত করেছেন। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।